ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আরিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই আরিস আলমগীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টাকারীরা বাংলাদেশ বিশ্বাস করে না, জুলাইয়ের অর্জন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়, বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টাকারীরা বাংলাদেশে বিশ্বাস করে না। তিনি নিশ্চয়ই জামাত শিবিরকেই ইঙ্গিত করেছেন। এবং অন্যদিকে জামায়াত বলেছে যে জুলাইয়ের অর্জন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। কিন্তু আমরা দেখতে পাই যে জুলাইকে নিয়ে মানে এনসিপি আলাদাভাবে তাদের কথা বলে, জামায়াতে ইসলাম তাদের কথা বলে, আবার বিএনপি তাদের কথা বলে। মানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাইকে নিজেদের মতো করে দেখে। আপনার কাছে কি মনে হয়, জুলাই কি সাধারণ মানুষের, সবার, এই দেশের, নাকি শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠীগুলো নিজের করে নিতে চায়? ধন্যবাদ আপনাকে। আসলে তো জুলাই তো সাধারণ মানুষ যে অংশগ্রহণ করেছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া যে এই শেখ হাসিনাকে পতন ঘটানো সম্ভব ছিল না, সেটা তো প্রমাণিত। কারণ এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি ১৭ বছর ধরে তো করেছে। সেই তাদের বিরুদ্ধে বদনাম ছিল, বালুর ট্রাক সরাতে পারে না, তারপরে ঈদের পরে আন্দোলন, এত সব কথা ছিল। এবং জামাতে ইসলামী খুব সুচতুর ভাবে এই আন্দোলনে ছিল, কিন্তু কখনো একটা ঢিলও মারে নাই, এটাও খায় নাই। জামাত সবসময় এটা করে, জামাত এরশাদ বিরোধী আন্দোলনেও তাই ছিল। কিন্তু যেটা তাদের হয়েছে যে তাদের কয়েকজন নেতাকে যুদ্ধ অপরাধের দায়ে যখন ফাঁসি দেওয়া হলো, তখন তারা রাস্তাতে খুব সক্রিয় ছিল এবং জ্বালাও পোড়াও আন্দোলন, এসিড নিক্ষেপ, তারপরে পেট্রোল বোমা নিক্ষেপে যে রাজনীতিগুলো হয়েছে, যে সময় বিরোধী দল সম্মিলিত ছিল তারা, ওই সময় তাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি ছিল। এবং তখন মনে করা হয় যে জামাত এইগুলো করেছিল, এবং জামাতের লোকজনও কিন্তু তখন হিউজ মারা পড়েছিল। বিশেষ করে সাইদির ঘটনার পরে তো আমার মনে হয় প্রায় ২০০-এর মতো লোক সারা দেশে মারা গিয়েছিল। ওরা যেভাবে তাণ্ডব চালিয়েছিল, আপনার গাছ কাটা থেকে শুরু করে, মানে এগুলো আমার মনে হয় যে সবগুলো জানে, পেট্রোল বোমার যে ঘটনাগুলো সবগুলো পাবলিক জানে। তো জামাত এই এই আন্দোলনে যা অবশ্যই তারা ছিল, অবশ্যই বিএনপি ছিল, এবং এবং এই ইয়েতে ছাত্ররা এগিয়ে এসেছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, যে কোটা আন্দোলনে যখন ছাত্ররা এগিয়ে আসলো, তখন তারা পেছন থেকে হাওয়া দিয়েছিল এবং তারা এখানে অংশ নিয়েছিল, এবং রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এই আন্দোলন কোনোভাবে সম্ভব হতো না। এবং সবচেয়ে বড় যেটা আমি শুরুতে বললাম, জনগণের অংশগ্রহণ। জনগণ যখন দেখলো যে তাদের ছেলেদের বুকে বুলেট যাচ্ছে, তখন তারাও ঠিক থাকতে পারে না, অভিভাবকরা নেমে গিয়েছিল। এবং সাংবাদিক হিসাবে আমরা যারা দেখেছি, আমাদেরও তো তখন এই সরকারের প্রতি সমর্থন মানে উঠে যাচ্ছিল, যে যেভাবে তারা ছাত্রদের সাথে ডিল করছে ব্যাপারটা ঠিক মতো করতে পারছিল না। এবং সেই তার পরিণতি হয়েছে শেষ পর্যন্ত, যে তারা যে ঠিক একটা সাধারণ আন্দোলন দমন করতে পারে নাই, এবং তার পেছনে যত শক্তিই থাকুক, তাদের নিজস্ব সদিচ্ছার যে অভাব ছিল, তাদের রাজনৈতিক দুর্বলতা ছিল, সেটা প্রকাশিত হয়েছে এবং সবশেষে এই পরিণতি এসেছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো যদি দাবি করে যে কোনো একটা বিশেষ দল যে আমরাই করেছি, যেটা আপনি শুরুতে বললেন যে জামাতে ইসলাম এটা করছে না, জামাতে ইসলাম মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। কখনো বলে যে তারাই আন্দোলন করেছিল, তারাই শক্তি, তাদের নেতৃত্ব হয়েছে। এবং যারা ছাত্র প্রতিনিধি যারা এখানে ছিল, তারা অনেকেই জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সেজন্য জামাত বড় গলা এটাও আবার বলতে পারে। কারণ এই যে এনসিপির যারা যারা বড় বড় নেতা আছে, ছাত্ররা যারা রয়েছে, শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মের মানে এনসিপি রাজনৈতিক দলটি, তারা এখন জামায়াতের সঙ্গে, কিন্তু আন্দোলনের সময় আসলে জামায়াতের সঙ্গে কতটা ছিল কিনা এটা তো আসলে পুরোপুরি বলা যায় না। তারা জামাতের সঙ্গে ছিল না বলতে পারেন না, কারণ তারা জামাতের ছাত্র সংগঠনের অনেকের নেতা তখনও ছিল এবং গুপ্ত ছিল। তো তাদেরকে আপনি বলতে পারেন না যে তারা ছিল না, তাদের অনেকে ছিল না, কিন্তু সিংহভাগ ছিল। এখনো এনসিপি সিংহভাগ নেতা জামাত করা, জামাত ব্যাকগ্রাউন্ডের। তো জামাতে তারা ছিল না তা না, জামাতে তারা ছিল। শিবির এখানে ভূমিকা রেখেছিল, শিবির আন্দোলনেও ভূমিকা রেখেছিল, এবং শিবির পরবর্তী এই এনসিপির মধ্যেও ভূমিকা রেখেছে। কিন্তু আইরনি হচ্ছে এটা, ওই সময় যখন সমালোচনা করেছিলাম এটা জামাত শিবিরের কাজ, তখন কিন্তু চরম আক্রমণ করেছিল। এবং আমরা বলছি এই সন্ত্রাসগুলোর সঙ্গে যে 13-14 সালের সন্ত্রাসের মিল আছে,
তখন কিন্তু এরা চরমভাবে আক্রমণ করেছিল যে আমাদেরকে, কিন্তু এখন আবার সেই যে তারা আক্রমণ করেছে সে ক্রেডিট নিচ্ছে। এটা হচ্ছে ঘটনা। পরিবেশ পরিস্থিতি পাল্টে গেলে কখনো কেউ কেউ আক্রমণের দায়িত্ব নেয়, আবার কখনো নেয় না। জি, এটা খুবই এখন সত্য একটা কথা বলেছেন যে এই বিষয়টি আসলে মানে সবাই করে থাকে, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো। আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমি একটু তার কাছে আসতে চাই, আবারও আপনার কাছে আমি ফিরবো। শামসুল আলম লিটন, একটু আপনার কাছে জানতে চাই যে ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টাকারীরা বাংলাদেশ বিশ্বাস করে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলেছেন। এবং আমরা জামায়াত ইসলামীর কথায় দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতায় সবসময় তারা বলে থাকে যে এটি হচ্ছে ভারতের ষড়যন্ত্র। কখনোই তারা বাংলাদেশ এবং পাকিস্তানের যে এটা যুদ্ধ, এটা তারা কখনোই বলে না এবং স্বীকার করে না। সেই ক্ষেত্রে কি মানে বাংলাদেশকে আসলেই কি তারা ওন করে নাকি করে না? দেখুন, এই প্রশ্নটি খুব প্রাসঙ্গিক রাজনৈতিক অঙ্গনে, খুব অপ্রাসঙ্গিক হচ্ছে জনসমক্ষে অথবা পাবলিক ডোমেইন। কি কারণে অপ্রাসঙ্গিক? কারণ আজকে রাজনীতিতে যারা আছেন তাদের সর্বোচ্চ বয়স হচ্ছে ৭০-৭৫, খুব এক্সেপশনাল ৫-১০ জনকে বাদ দিলে। তো ৭০-৭৫ মানে হচ্ছে তারা হচ্ছে আসলে ৬০-এর শেষ দিকে অথবা ৭০-এর দশকে যাদের জন্ম। এই রাজনীতিতে দেখুন, আমরা যখন বেড়ে উঠি তখন কিন্তু আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। তারপর ৯০ যখন হলো, ৯০-এর প্রেক্ষাপটে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত আলোচনা হতো। কখনো আমরা ৪৭ নিয়ে আলোচনায় নিমগ্ন হতে হতো না, যে ৪৭-এ কার কোথায় কি ছিল, কে দেশভাগ মনে করে, কে এটাকে দেশভাগ মনে করে না, ইতিহাসের অবিসংবাদিত জি, সত্য আমি হিসেবে এটা মনে করে। জামায়াতের কাছে প্রথমেই শুনি যে ৪৭ নিয়ে তারা কথা বলে। কেন বলে আমি ঠিক এটা জানি না। জি, বলছিলেন আপনি। না, ৪৭ এবং ২০০৫ সালের যে ১৯০৫ সালের ৬ সালের যে বঙ্গভঙ্গ, এগুলো খুবই প্রাসঙ্গিক। কিন্তু ইতিহাসের একটা বড় বিষয় হচ্ছে পৃথিবীর কোনো প্রজন্মই কখনো ইমিডিয়েট পাস্ট প্রথম সবচেয়ে বেশি আলোচনায় থাকে, দ্বিতীয় ঘটনাটি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলেও একটু কমে যায় গুরুত্ব, অথবা কম আলোচিত হয়, তার তৃতীয় অথবা চতুর্থতে আরো কমে যায়। তো সেই কারণে এখন যদি কেউ প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, তখন সেটা খুব একটা যুদ্ধই মনে হয় না। হাইয়েস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরবর্তীতে দুই পরাশক্তির লড়াই ইত্যাদি প্রাসঙ্গিক মনে হয়। আমাদের দেশে আমরা কিন্তু ৯০-এর পরে ৭১, এবং ৭১-কে কে অন করলো আর কে অন করলো না তাতে ইতিহাসের কিছু যায় আসে না। কারণ অন করা না অন করার ব্যাপারটা আমাদের দেশে যত বেশি পরিমাণে আলোচিত হয় এবং এইটা রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হয়, কারণ যারা যে অপরাধ করে ইতিহাসের সন্ধিক্ষণে, তার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু রাজনৈতিক দায় হচ্ছে সেগুলোকে মীমাংসা করা, সেগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং ৭১-এর পরে যেই মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক দলটি নেতৃত্ব দিয়েছিল, সেই দলটি ৩.৫ বছর দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছে। এবং তখন কি হয়েছিল, পরবর্তীতে কি হয়েছিল, এগুলো আমরা সবকিছু জানি। তাই আজকে জুলাইয়ের প্রেক্ষাপটে যদি এই কথাগুলো আলোচনা হয়, আমরা মনে হয় রাজনীতিকরা জনগণকে শিক্ষিত করতে যাওয়াটা ভুল। কারণ রাজনীতিকরা জনগণকে শিক্ষিত করার দরকার নাই, কারণ রাজনীতিকরা বাংলাদেশে গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে তাদের কার কি ভূমিকা আমরা সবাই জানি। একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে গণতান্ত্রিক ভাবে এসে কিভাবে ফ্যাসিবাদী হয়ে রক্ত পিপাসু একটা দলে পরিণত হয়েছিল, এবং শেষ পর্যন্ত ইতিহাসের অন্যতম প্রধান একটা গণতন্ত্রের একটা একটা হত্যাযজ্ঞ চালিয়ে কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে মানুষের মন থেকে এবং দেশ থেকে, সেটা আমরা দেখতে পেয়েছি। মানে আপনি আওয়ামী লীগের কথা বলছেন, রাইট? অবশ্যই আমি আওয়ামী লীগের কথা বলছি, এবং এই মুহূর্তে যেই রাজনৈতিক বিতর্কটির কথা আপনি বলছেন, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে প্রাসঙ্গিক। কিন্তু আমি মনে করি বাংলাদেশের সামনে বর্তমান এবং ভবিষ্যতের যে বিশাল বিশাল চ্যালেঞ্জ ফ্যাসিবাদী সরকার রেখে গেছে, সেগুলো নিয়ে বিতর্কগুলো হলে মানুষ অনেক আশাবাদী হতে পারত রাজনীতিকদের নিয়ে। তারা যে বিতর্ক করছেন, এই বিতর্ক জনগণের বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের কাছে খুব বেশি প্রাসঙ্গিক নয়। জি, আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে এমন কি বিশ্বে কোনো দল আছে যে যারা নিজেদের দেশের স্বাধীনতাকে আসলে বিশ্বাস করে না কিংবা ওন করে না কিংবা ষড়যন্ত্র মনে করে? বিশ্বে এমন কোনো দেশ আছে সেই রাজনৈতিক দল ওই দেশে
স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করছে। আমার তো মনে হয় যে বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং অন্য কোনো দেশে এরকম আমি দেখিনি। সেই ক্ষেত্রে তো জামায়াতে ইসলামীরও তো দায়বদ্ধতার মানে আমি যদি ত্রুটির কথা বলি, সমালোচনার জায়গার কথা বলি, তাহলে তো সেক্ষেত্রে জামায়াতে ইসলামীরও তো প্রচুর সমালোচনা করা যায়। অবশ্যই জামাত ইসলামের সমালোচনা অনেক হয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক বছর বা যাবত 100 বছর 150 বছর যাবত হবে। কারণ জামাত ইসলাম রাজনৈতিকভাবে 71-এ যে রাজনৈতিক অবস্থান নিয়েছিল, যে 70-এ নির্বাচনে অংশ নিয়েছে, স্বায়ত্তশাসনের নির্বাচনে, সে কয়েক মাস না যেতেই যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল এবং তার যে রাজনৈতিক দায়, সেই রাজনৈতিক দায়কে সে এখন পর্যন্ত সে ক্ষমা চেয়েছে কি ক্ষমা চায়নি সেটার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হচ্ছে খুলনার কোনো সন্তান যেমন কেউ বাচ্চার নাম এরশাদ শিকদার কেউ রাখবে না, তেমনি বাংলাদেশে 71-এ রাজনৈতিকভাবে যেই রাজনৈতিক পরাজয় এবং একটা বড় ধরনের পাকিস্তানি বাহিনীর যে গণহত্যার যে দায়ের রাজনৈতিক অংশটুকু, সেই নামই তারা বহন করে চলেছে। এই দায় জামাত ইসলাম যখন ক্লিয়ার করবে তখন তারা একটা দায় থেকে মুক্ত হবে। কিন্তু আজকে যদি আপনি এই প্রসঙ্গে আমি শুধুমাত্র একটা কথাই বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক দায়, সাংগঠনিক দায়, কিন্তু ইতিহাসের যে দায়, অর্থনীতির যে দায়, জাতিকে সামনে এগিয়ে নেওয়ার যে দায়, সেই দায় থেকে কিন্তু কালেকটিভ পলিটিক্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটা থেকে আমাদের রাজনীতিকরা কিন্তু বারবার আমাদেরকে পেছনে টেনে নিয়ে যায়। আমাদেরকে অবশ্যই ভাবতে হবে আগামী শতক এবং আগামী দশকের কথা। আমরা দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ, সিলেট এই বেল্টটাতে গত কয়েকদিন ধরে জামাতে বিএনপির সঙ্গে এনসিপির সংঘর্ষ লেগেই আছে। তো নাগরিক হিসাবে আমি বলবো যে আমরা এই ধরনের সংঘর্ষকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে আগ্রহী না। কোনো একটা রাজনৈতিক দল সে তার অধিকার নিয়ে সমাবেশ করবে, সেখানে পুলিশ লাগিয়ে দিয়ে কিংবা দলীয় লোকদের দিয়ে এই যে ডিসরাপশন তৈরি করা, এটাতে তো এক ধরনের সন্দেহ তৈরি হয় যে এই যে একই দিনে ইভেন তাদেরকে দুইবার আক্রমণ করা হয়েছে এনসিপি কে। তো এটা কি টার্গেটেড ডিসরাপশন না স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে? কেউ কেউ মনে করছে যে সরকারি দল ইচ্ছে করে এটা করছে, যে তার এনসিপি কে আঘাত করার জন্য। আবার কেউ কেউ মনে করছে যে এটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, কারণ এনসিপির কিছু নেতা নেত্রী, যে প্রধানমন্ত্রী সহ বিএনপির সিনিয়র নেতাদেরকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য রাখছে এবং ইভেন স্থানীয় নেতাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছে, সেটারই একটা প্রতিফলন, সেটারই একটা বড় ধরনের এটা কি বলবেন, এটা মানে প্রতি উত্তর। কিন্তু এনসিপির যে এই ঘটনাগুলো, এটা সামাজিক সোশ্যাল মিডিয়াতে, তারপরে ব্যক্তিগতভাবে অনেকের মনেও এটা উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিন্দার একটা ঝড় বয়ে যাচ্ছে যে এই রাজনৈতিক দলটা, যেটা বিশ্ব বাটপার ইউনূসের আমলে যে সৃষ্টি হয়ে, যে তার প্রতিপক্ষকে যেভাবে হামলা করত, যেভাবে আপনার মবগিরি করত, যেভাবে অন্যদের রাজনৈতিক অধিকার হরণ করত, ধরে নিয়ে জেলে দিত, যে তারাই আবার সেই কালচারের মানে উৎপত্তি করেছে এই দেশে। মানে আপনি ইন্টারিমের সময়ের ঘটনার কথাগুলো বলছেন, তাই তো? রাইট। তারা সেগুলো উৎপত্তি করেছে বলে আজকে এটা অনেকের চোখে স্বাভাবিক মনে হচ্ছে। অনেকে মনে হচ্ছে আরে এগুলো তো স্বাভাবিক, এগুলো তো তোমরাই করেছো বা তোমরা তো এগুলো দেখিয়েছো। সো মানুষের মধ্যে এদের জন্য কোনো সিম্পেথি আমি দেখছি না, সরি টু সে। এবং অনেকে এনসিপির অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, ওরা হয়তো মাইন্ড করতে পারে যে ভাই কিভাবে বলছেন যে কোনো সিম্পেথি নাই। ওদেরকে বলবো যে জনমানুষের সাথে যাতে ওরা কথা বলে, ওরা দেখে। আজকে আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, সেখানে পাশের টেবিল থেকে মন্তব্য করছে যে এইটা হচ্ছে আবার বিএনপি আর এনসিপির একটা সাজানো নাটক। এই সাজানো নাটক তারা কেন করছে? তারা করছে এই যে গ্যাসের সংকট আছে দেশে, অনেক কিছুর সংকট তৈরি হচ্ছে, এবং এই যে কি জানি নারী কেলেঙ্কারি ছিল কতগুলো, এইগুলোকে আড়াল করার জন্য এরা একটা নাটক করছে এবং এনসিপি কে বিরোধী নেতা দল হিসাবেও বানাতে চায়। এরা দেখি কেমন খেলতে পারে, কারণ জামাত হয়তো ভালো করছে না, জামাতের সাথে জমছে না। আবার একদিকে আওয়ামী লীগ তো পুরোটাই নাই, নাই যখন সেখানে বিরোধী দলের তো কোনো ছায়াই নাই। মানে জনগণের মন্তব্য তো আসলে অনেক রকম। আপনার অভিজ্ঞতা আসলে আপনি বলছিলেন। আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছেন, আমি একটু তার কাছে আসতে চাই, শামসুল আলম লিটন, আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি কিন্তু অন্যদিকে বলছে যে এনসিপি নেতারা আসলে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সে কারণেই আসলে এই ধরনের সংঘাত কিংবা ঘটনাগুলো ঘটছে। আপনার কাছেও কি মনে হয় এনসিপির বক্তব্য তুলনামূলকভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা?
প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে তারা কি বক্তব্য দেবেন, তবে ডেমোক্রেসির যে কিছু লিমিটেশন আছে সেটা হচ্ছে নাকের ডগা পর্যন্ত। তো তারা নাকের ডগা ক্রস করছেন কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। তবে আজকে আমি আমি কনফার্ম করতে পারি না এই ভিডিওটাই, সে একটা ভিডিওতে নাসিরউদ্দিন বলছেন যে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে সেনাপ্রধান যে দাঁড়িয়ে রেখেছেন এটা নীতি নৈতিকতার প্রশ্ন তুলেছেন দাঁড়িয়ে রাখা নিয়ে কটাক্ষ করে, এবং তিনি বলেছেন এটা যদি নৈতিকতার হয় তাহলে প্রধানমন্ত্রীকে উল্লেখ করে অপ্রকাশযোগ্য একটা ভাষায় তিনি বলেছেন যে তাহলে এই অত্যন্ত অত্যন্ত অরুচিকর রাজনৈতিক অরুচিকর এবং অরাজনৈতিক একটি শব্দ প্রয়োগ করে যে কথাগুলো বলেছেন তাতে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী দুইজনকে ব্যক্তিগত আক্রমণের চূড়ান্ত সীমা অতিক্রম করার মতো বক্তব্য। তো এই ধরনের বক্তব্য এটি কি অভিজ্ঞতার না থাকা নাকি ভিডিওটি কনফার্ম করা দরকার ওয়েদার এটার মধ্যে কোনো এআই মিশ্রণ আছে কিনা। তবে গতকালকে জামাত ইসলাম যখন হবিগঞ্জের ঘটনায় কোনো নিন্দা অথবা ক্ষোভ প্রকাশ করেনি, একটা প্রেস কনফারেন্স দেখলাম মিয়া গোলাম পারওয়ার, তখন বোঝা গেল যে এই ব্যাপারে তাদের জামাত ইসলামেরও তীব্র একটা আপত্তি আছে হয়তো, যে কারণে তারা জোট সঙ্গী হওয়ার পরেও কথা বলছেন না। তবে এক্ষেত্রে আমি একটু আনিস ভাইকেও একটু বলে নিই, ইন্টেলেকচুয়াল মব বলে একটা জিনিস আছে, রাস্তাঘাটের যে মব, এর পাশাপাশি ইন্টেলেকচুয়াল মব বলে একটা জিনিস আছে। আনিস ভাই প্রায় আজকাল ডক্টর ইউনূসকে বিশ্ব বাটপার বলেন, এটাকে আমি কিন্তু, উনি আমার ভাইয়ের মতো, কিন্তু এটাকে আমি একটা ইন্টেলেকচুয়াল মব মনে করি। কারণ আমি একটা, ধরেন আমি ডাক্তার, আমি একটা ছুরি পেলাম অপারেশন করার জন্য, আর আমি আমার শত্রুকে টেবিলে পেয়ে অথবা আমি যাকে পছন্দ করি না তার গলা কেটে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়। যাই হোক, শত্রু যখন বাটপার হিসেবে আবির্ভূত হয় তখন শত্রুকে বাটপারই বলতে হবে। শত্রু যখন বলে আনিস আপনি কথা বলেন, আনিস আপনি কথা বলেন, তারপর কথা বলার জন্য ধরে নিয়ে যায়, তাহলে তাকে বাটপার বলতে একটা দ্বিধা করার কোনো কারণ নাই। এই বাটপারের জন্যই পুরো 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 আন্দোলন শেষ করে না। তুমি শেষ করো, তুমি যেহেতু উল্লেখ করেছো সেই জন্য আমি বলছি যে এই বাটপারের জন্য 24 পুরো চেতনায় জাহান্নামে গিয়েছে শুধুমাত্র। আপনি নিশ্চয়ই ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা নিশ্চয়ই জানা গিয়েছে। আনিস ভাই জুলাই আন্দোলনকে এই যে সাধারণ ছাত্রদের সাধারণ আন্দোলন বলছেন, অথবা সাইদি সাহেবের মৃত্যুর পর 200 মানুষের নিহত হওয়াটাকে তাণ্ডব বলছেন। আমি আনিস ভাইয়ের কাছ থেকে এটা সাংবাদিক হিসেবে অথবা মানবিক মানুষ হিসেবে, অথবা আমাদের সাংবাদিক হলে তো আমরা মানবিকতার বাইরে চলে যেতে পারি না। আমি মনে করি যে শেখ হাসিনা 2014 সালের পরে পুরোপুরি একটি অসাংবিধানিক এবং অবৈধ সরকার ছিল। ঘর থেকে মানুষকে তুলে নিয়ে শত শত মানুষকে খুন করেছে। সুতরাং যেই আন্দোলনের মাধ্যমে তার উৎখাত হয়েছে সেটি বিশ্বে প্রশংসিত এবং সর্বজন গ্রাহ্য একটি বিপ্লব হোক, রেভলিউশন হোক, একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা আন্দোলন হিসেবে স্বীকৃত হয়েছে এবং বিশ্বের ইতিহাসে, জেনজিদের ইতিহাসে এটি চ্যাপ্টার হিসেবে থাকবে। যদিও আপনি এটিকে সাধারণ আন্দোলন মনে করছেন, আমি বুঝি আনিস ভাই হয়তো সাধারণ আন্দোলন বলেনি, বলেছে সাধারণ মানুষ, সাধারণ আন্দোলন বলি না, এটা তো পতন হয়েছে তাদের। সাধারণ মানুষের অংশগ্রহণের কথা বলেছে। আমি বলছি সাধারণ মানুষের অংশগ্রহণটাই প্রধান এখানে। আনিস আলমকে নিশ্চয়ই উনি বুঝতে পেরেছেন, নিশ্চয়ই। আপনি বলুন শামসুল আলম লিটন। উনি লেথাল ওয়েপন ইউজ করে 1,500 মানুষকে খুন করার পরেও আপনি বলছেন যে সাধারণ আন্দোলন দমন করতে পারে নাই, সেটা বলছেন। কেন দমন করবে? কোন আন্দোলনে দমন করার রাইট আমি দমন করতে না, লিটন সমস্ত কিছু উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, দমনের কথা বলেন নাই। আমি বলছি ছাত্রদের যে দাবি সেই নেগোসিয়েশনে তারা আসতে পারে নাই, এটা তো সত্য। আমি রেসপেক্ট করি, আপনি তারা নেগোসিয়েশন করতে পারে না। একটু পরে দেখে নেবেন। আমি কি দেখে নেবো? আমাদের কাছে তো উজ্জ্বল দৃষ্টান্ত রয়ে গেছে। ভারতে তো এরকম একটা আন্দোলন হলো, কিন্তু সরকারি দল কি যারা আন্দোলন করেছে তাদের সাথে করতে পারে না? আওয়ামী লীগ সেটা পারে নাই, ব্যর্থ হয়েছে। এখানে কিছু নাই। আপনি শুনে নেবেন, জামাত শিবিরের রাজনীতির সমালোচনা করা আর তাদেরকে ওয়াইপ আউট করে দেওয়ার নীতিগত সমর্থন যোগানো দুটো কিন্তু এক জিনিস নয়। তাই আপনি জামাত শিবিরের 14 সালের আন্দোলনের মতো বলে যেটি বলছেন সেটিও কিন্তু আনিস ভাই, আমি মনে হয় আমরা যারা মানবিক মানুষ তাদের কাছে কেউ আশা করে না। প্রত্যেকটি নাগরিকের আন্দোলন করার অধিকার আছে এবং প্রত্যেকটি নাগরিকেরই আইন এবং যে মানবিকতা এবং ইন্টারন্যাশনাল যে লজ আছে সেগুলোর প্রতি রেসপেক্ট রাখারও তাদের অচিত্ত এবং দায়িত্ব আছে। জি নিশ্চয়ই। মানে আমরা আসলে দুইজন দুমতে কথা বলছিলেন, কিন্তু আসলে আরেকটি বিষয় বুঝতে ভুল হচ্ছে। আমাদের একমতে যে আন্দোলনটা হয়েছে তার ফসল যেটা হয়েছে
সবই সবই ঠিক আছে, এখানে একটা বুঝার কথা- ভুল, এক্সপ্রেশনের ভুল। আচ্ছা আচ্ছা, যাই না, হোক, তো আমি এটা তো লিটনকে এটা 200 নিয়ে লোক কি আর তাণ্ডবে মারা যায়? আনিস ভাই, 200 মানুষ যখন কোনো জুডিশিয়াল কিলিং এর, মেজর জিয়া সুন্দরবন অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল, তিনি বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাইদি যুদ্ধাপরাধী নন। এই দেলোয়ার হোসেন সাইদি তিনি নন। তিনি এখন 16 দেলোয়ার ডিসেম্বরের হোসেন যারা সাইদি মুক্তিযোদ্ধা কি, তারা দেলোয়ার যদি হোসেন দেলোয়ার হোসেন সাইদি কি সাইদিকে সাইদি না? মুক্তিযোদ্ধা ওই লোক রাজাকার কি বানাতে না চান, লিটন? সেটা তো হলো না। দেলোয়ার হোসেন 200 লোক কি দেলোয়ার তাণ্ডবে হোসেন মারা যায়? 200 লোক সরকারের গুলিতে আমাদের মারা গেছে। প্রসঙ্গটি আনিস ভাই, ছিল যে আপনি বুঝতে সাধারণ পেরেছেন। মানুষের অংশগ্রহণ নিয়ে, সেই বিষয়ে আসলে 200 আনিস লোক- আলমগীর ভাই 200 আপনি কি লোক যে মারা বলেছিলেন? গিয়েছিল, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, সে- শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় রক্ত দিয়েছে, ঘর থেকে তুলে এনে গুম করে দেওয়া হয়েছে। আজকে হ্যাঁ, যখন অবশ্যই দিয়েছে, আইসিটিতে সেটাতে আদালতে তো শোনা কারো হচ্ছে, অস্বীকার নাই। কিন্তু 2014-তে যে পেট্রোল বোমার তাণ্ডব আন্দোলন তো নয়, হয়েছিল, জামাতের লোকেরা তাণ্ডব করে কি 200 লোক মারা গেছে বলেন? আপনি যে জামাতের বললেন লোকেরা রাস্তায় তাণ্ডব, নেমেছে। তাণ্ডব শব্দটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? আন্দোলন তো করেছে, yes, এবং গণ সেখানে আন্দোলন কোনো সহিংসতা তাণ্ডব হয়েছে। হতে পারে না। গণ সেই আন্দোলন সেই শেখ সময় হাসিনার চোখে সহিংসতা তাণ্ডব, হয়েছে, আপনার আমার সেই চোখে কেন তাণ্ডব সহিংসতাকে হবে? অস্বীকার আনিস করা আলমগীরের যাবে না। ভাষায় তো এটা তাণ্ডব হওয়ার কথা নয়। আমার দৃষ্টিতে তাণ্ডব, তোমার দৃষ্টিতে তাণ্ডব না। আমি তোমার সাথে কথা বলবো না তাহলে তো। তো ঠিক আছে, তাহলে 200 লোক হ্যাঁ, তাণ্ডবে মারা গেছে, তাহলে তো সেই হয়ে গেল, সময় আপনি তো বলেই দিলেন। এই যে রাজনৈতিক তাণ্ডব হয়েছিল, এবং এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে, সরকারি পক্ষ ওই পক্ষকে দমন করেছে। কিন্তু সাইদি কেন মারা গিয়েছিল, সাইদির রায় ঠিক আছে কি না আছে, এই বিতর্ক তো তোমার সাথে আমার নাই। সেই বিষয়ে সেটা অন্য বিষয়, সেটা সেটা আর অন্য ঘটনা হতে পারে। কিন্তু 14-র আন্দোলন এক এত বড় তাণ্ডব ছিল, এবং সেই তাণ্ডবে জামাতে ইসলাম নেতৃত্ব দিয়েছিল। বিএনপির উপরে বলা হয়েছিল, কিন্তু বিএনপি এখানে প্রধান ভূমিকা পালন করে নাই। যত পেট্রোল বোমায় মারা গিয়েছিল, যা আদার্স যেগুলো ছিল, এগুলো ছিল সব যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছিল। সেই বিচার কিভাবে প্রিভেন্ট করা যায়, সরকার যদি পতন হতো তাহলে সেই বিচারও হতো না, এবং এটা প্রমাণিত। আনিস ভাই, এবং সেই 14 সালের আন্দোলন, 2024-এ সালের যখন আন্দোলন সরকার ছিল পতন হলো, যুদ্ধ অপরাধীদের তত্ত্বাবধায়ক বিচারও সরকার। কিন্তু থেমে গেল। আচ্ছা, আনিস শেখ আলমগীর, হাসিনা আপনার কথা তত্ত্বাবধায়ক মোটামুটি আমরা সরকারকে যে শুনেছি। হত্যা আমরা করেছিল, একটু তাহলে শামসুল আলম লিটনের কথা শুনে যার আসি। মাধ্যমে বাংলাদেশকে অন্তত 100 বছর পিছিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। 2014 সালের আন্দোলনটি ছিল গণতন্ত্রকে হত্যা করা, অন্তর্বর্তীকালীন সরকারকে হত্যা করে বাংলাদেশকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার যে ইয়েতে ছিল, সেটি শুরু হয়েছিল 2014-তে। সেই আন্দোলনটি গণ আন্দোলন ছিল। আপনি আজকে যদি বিএনপির করে নাই, জামাত করেছে, এটা ডিফাইন আমি আপনি কিভাবে করি বলি? মানে এটা কি আমরা তো সাংবাদিক। যুদ্ধাপরাধীদের আমরা বিচার মাঠে প্রসঙ্গে ছিলাম, আলোচনা আমি করছেন নাকি মাঠে নির্বাচন ছিলাম, আমি প্রসঙ্গে দেখেছি, আলোচনা আমি তখন করছেন? রিপোর্টার, আমি দেখেছি এটা কারা করেছে। এবং এটা অবশ্যই যে ইলেকশনটা, এটা বিষয়টা ইলেকশন কেন্দ্রিক, কিন্তু মাঠে কারা ছিল সেটা তো কি ছিল, এবং উদ্দেশ্য কি ছিল সেটা কি আমি বলতে পারবো না, সেটা তো আমি দেখেছি। না, আপনি আপনার ইলেকশন ভাষায় কেন্দ্রিক বলেন, সেটা। অসুবিধা নাই। কিন্তু যখন আপনি বলছেন যে জামাত শিবিরকে হত্যার লেজিটিমেসি দেওয়ার মতো প্রসঙ্গ আসে, যে তারা না, আমি হত্যা লেজিটিমেসি দিচ্ছি না লিডন, এগুলো হচ্ছে খামাখা তৈরি করা, দি সাহেবের ঘটনা বিতর্ক পরেও তাণ্ডব তৈরি করা। করেছিল, তারা 200 লোক মারা আমি গেছে, লেজিটিমেসি 13 দেবো না, আন্দোলন। আমি বলবো তাণ্ডব। না, আমার কাছে এটা তাণ্ডব, তাণ্ডব বলা হচ্ছে হত্যা আপনি লেজিটিমেসি গণ দেবো না। আন্দোলনকে তাণ্ডব মনে করলেই তো যথেষ্ট, আর তো কিছু মনে করার দরকার নাই। না, ওইটা ওই গণ আন্দোলন ওই এটাকে বলে না। গণ আন্দোলন পেট্রোল বোমা মারে 200 লোক মেরে ফেলে না। কত শত লোক পঙ্গু হয়েছে, যে নিরীহ লোকজন মরেছিল, সেগুলোর কি অপরাধ শামসুল ছিল? আলম লিটন এবং আনিস আলমগীর, আমরা আসলে বুঝতে পেরেছি ঘটনাটি আসলে আমরা মূল প্রসঙ্গ ছেড়ে আসলে আমরা অতীতে চলে গিয়েছি। তো এই কথা আসলে তর্কে শেষ করা যাবে না এত স্বল্প সময়ে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য।